আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ রয়েছো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে সাদর সম্ভাষণ। অনলাইন করোনাকালীন এই সময়ে অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স কর্তৃক নির্দেশিত যে আমাদের অনলাইন কার্যক্রম, সেই অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে তোমাদের জন্য আমি জনাব সুলাইমান স্যার একটি ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পিছনে আমরা অবশ্যই এই সময়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলব এবং মেনে চলে আমাদের লেখাপড়াকে আমরা চালিয়ে নিয়ে যাব। তো আজকের এই ক্লাসটি আমি যে শ্রেণীর জন্য উপস্থাপন করেছি তা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আরও একটি ক্লাস উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে যেখানে যে অবস্থায় বসে ক্লাসটি দেখছো, অবশ্যই তোমরা বই খাতা কলম সাথে নিয়ে বসবে। পিছনের পড়াগুলি অবশ্যই তোমরা সম্পূর্ণ করে রেখেছো, তাই আমি পরবর্তী আগের ক্লাসের পরের পার্ট নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমি কয়েকটা ছবি উপস্থাপন করব। ছবিগুলি তোমরা লক্ষ্য করো। প্রথমেই যে ছবিটা দেখা যাচ্ছে, অবশ্যই এই ব্যক্তিকে হয়তোবা তোমরা চিনবে। দ্বিতীয়, এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে। তৃতীয়ত, এখানে আরও একটা ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে প্রথম যে ছবিটা আছে বাম দিক থেকে, শামসুদ্দিন ইলিয়াস শাহ। দ্বিতীয় যে ছবিটা আছে, ঈসা খাঁ। তৃতীয় যে ছবিটা আছে, শায়েস্তা খান। অবশ্যই নাম শোনার পর তোমরা বুঝতে পেরেছ যে আমাদের আজকের আলোচ্য বিষয়। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 14 পাঠ 2। এর আগের ভিডিওতে আমি পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং সেই ক্লাসের পড়াগুলি তোমরা শেষ করে রেখেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের পাঠ শিরোনাম হচ্ছে মধ্যযুগ। প্রিয় শিক্ষার্থী, এই আজকের আলোচনার শিক্ষণফল মধ্যযুগের 3জন রাজা সম্পর্কে আমরা জানতে পারবো, মধ্যযুগের সামাজিক অবস্থা সম্পর্কে তোমরা বলতে পারবে এবং মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো তাহলে এক এক করে শুরু করি। প্রথমেই আমরা প্রাচীনকালের পরবর্তী সময়টা হচ্ছে মধ্যযুগ। এই মধ্যযুগের আমরা 3জন রাজা সম্পর্কে জানবো আর জানবো সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। চলো তাহলে আমরা এক এক করে শুরু করি। সর্বপ্রথমেই আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে মধ্যযুগের একজন রাজার ছবি আর তার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে জানবো এখন আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন 14দশ শতকের বাংলার সিংহাসনের একজন রাজা ছিলেন। অর্থাৎ শামসুদ্দিন ইলিয়াস শাহ 14দশ শতকে বাংলার সিংহাসন দখল করেন। আর শামসুদ্দিন ইলিয়াস শাহের প্রধান যে সাফল্য, সে সাফল্য ছিল যে দিল্লির সুলতানদের কবল থেকে আমাদের বাংলার এই অঞ্চলের স্বাধীনতার সার্বভৌমত্ব তিনি রক্ষা করতে পেরেছিলেন, বজায় রাখতে পেরেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আরও জানবে যে ইলিয়াস শাহী বংশের সূচনা করেছিলেন ইলিয়াস শাহী বংশের সূচনাও করেছিলেন ইলিয়াস শাহ। তার শাসনামলে বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের ব্যাপক সমাদর, বাংলা সাহিত্য এবং যারা সাহিত্য চর্চা করেছিলেন কবিদের ব্যাপক সমাদর ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন 14 শতকের বাংলার রাজা। তার প্রধান সাফল্য হলো তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছিলেন। আর ইলিয়াস শাহী বংশের সূচনাও করেছিলেন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার শাসনামলে বাংলার সাহিত্য এবং পণ্ডিতদের ব্যাপক সমাদর ছিল। আমরা জানলাম শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, শামসুদ্দিন ইলিয়াস শাহ কত শতকে বাংলার রাজা ছিলেন? 14দশ শতক, অর্থাৎ 14 শতক। এখান থেকে আরেকটা প্রশ্ন থাকতে পারে, শামসুদ্দিন ইলিয়াস শাহের প্রধান সাফল্য কি? উত্তরটা হচ্ছে, তার প্রধান সাফল্য হলো দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখা। ইলিয়াস শাহী বংশের সূচনা কে করেন? উত্তরটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহী বংশের সূচনা করেন। বাংলা কবি এবং সাহিত্যিকদের সমাদর ছিল কার শাসনামলে? উত্তরটা হবে শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনামলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানলাম আমরা মধ্যযুগের প্রথম একজন শাসক সম্পর্কে। চলো তাহলে আমরা আরেকজন সম্পর্কে জানি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে ঈসা খাঁর ছবি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঈসা খাঁর কথা হয়তোবা তোমরা কেউ জেনে থাকবে। বাংলার বড় বড় অঞ্চলের যে জমিদাররা ছিল, যারা 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল, এই 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খাঁ। আবার বলছি, বাংলায় মোগল এবং সুলতানি শাসনামলে যে বড় বড় জমিদাররা ছিলেন, এই জমিদারদেরকে বলা হতো 12 ভূঁইয়া।
বাংলার অঞ্চলের বড় বড় জমিদাররা বারোভূঁইয়া নামে পরিচিত ছিল। আর এই যে বড় বড় জমিদাররা, এই জমিদারদের যে নেতা, এই নেতা ছিলেন ঈসা খাঁ। এই ঈসা খাঁ ছিলেন সোনারগাঁও এর জমিদার, অর্থাৎ আমাদের বর্তমান যে নারায়ণগঞ্জের এই অঞ্চলটা ছিল সোনারগাঁও, আর এই সোনারগাঁওয়ের জমিদার ছিলেন ঈসা খাঁ। বাংলার স্বাধীনতার জন্য ষোড়শ শতকে অর্থাৎ 16 শতকে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। ঈসা খাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলার এই অঞ্চলের স্বাধীনতা অক্ষুণ্ণ ছিল, কেউ এখানে আসতে সাহস করেননি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাংলার যে বড় বড় অঞ্চল, এই বড় বড় অঞ্চলের জমিদারদেরকে বলা হতো বারোভূঁইয়া। বারোভূঁইয়াদের নেতা ছিল ঈসা খাঁ, তিনি সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। বাংলার স্বাধীনতার ষোড়শ শতকে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেছিলেন। ঈসা খাঁর মৃত্যুর আগ পর্যন্ত বাংলার এই অঞ্চলের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে আমি আবার বলছি, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বারোভূঁইয়া কাদের বলা হতো? উত্তর হচ্ছে বাংলার বড় বড় অঞ্চলের যে জমিদাররা ছিল এদেরকে বারোভূঁইয়া বলা হতো। আরেকটা প্রশ্ন থাকতে পারে বারোভূঁইয়াদের নেতা কে ছিল? উত্তর হবে ঈসা খাঁ। আরেকটা প্রশ্ন থাকতে পারে ঈসা খাঁ কোথাকার জমিদার ছিলেন বা কোন অঞ্চলের জমিদার ছিলেন? উত্তরটা হবে সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। প্রশ্ন আসতে পারে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে যুদ্ধ হয়েছিল কত শতকে? উত্তর হবে 16 শতকে। জানলাম ঈসা খাঁ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আমরা আরও একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা হচ্ছে শায়েস্তা খানের। হ্যাঁ, এখন আমরা জানব প্রাচীন যুগে মধ্যযুগের 3য় নম্বর রাজা অর্থাৎ শায়েস্তা খান সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাংলায় মোগলদের অধীনে চলে যাওয়ার পর সপ্তদশ শতকে অর্থাৎ 17 শতকে মোগলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। অর্থাৎ আমাদের বাংলার এই অঞ্চল বারোভূঁইয়াদের চূড়ান্তভাবে পরাজিত করে 17 শতকে মোগলরা বাংলার এই অঞ্চলটাকে দখল করে নেন। বাংলার এই অঞ্চলটাকে দখল করে নেওয়ার পরে বাংলার এই অঞ্চলে একজন শাসক নিযুক্ত করেন মোগল শাসনামলে, যাকে বলা হতো সুবেদার। এই বাংলার এই অঞ্চলের সুবেদার নিযুক্ত করেছিলেন শায়েস্তা খানকে। শায়েস্তা খানের শাসনামলে বাংলার এই অঞ্চলে সুশাসন ছিল। এ সময়ে চাল খুব সস্তা ছিল, অর্থাৎ শায়েস্তা খানের আমলে চাউলের দাম খুব সস্তা ছিল। প্রিয় শিক্ষার্থী, সে সময় টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। শায়েস্তা খান এই অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন। আমি আবার বলছি, বাংলার এই অঞ্চল মোগলদের অধীনে চলে যাওয়ার পর মোগলদের অধীনে চলে যাওয়ার পর সপ্তদশ শতকে মোগলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। তার আমলে সুশাসন ছিল। এ সময়ে চাল খুব সস্তা ছিল। সে সময় অর্থাৎ শায়েস্তা খানের সময়ে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। শায়েস্তা খান এই অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানলাম আমাদের এই অঞ্চল এই শায়েস্তা খানের এই অংশটা থেকে যে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন, বাংলার অঞ্চলটি মোগলদের অধীনে চলে যায় কত শতকে? উত্তরটা হবে 17 শতক। প্রশ্ন হচ্ছে মোগলরা কাকে বাংলার সুবেদার নিযুক্ত করেন? উত্তরটা হবে শায়েস্তা খান। প্রশ্নটা হবে কার শাসনামলে বাংলার এই অঞ্চলে সুশাসন ছিল? উত্তরটা হবে শায়েস্তা খানের শাসনামলে। প্রশ্নটা হতে পারে শায়েস্তা খানের শাসনামলে বাংলার চালের দাম কেমন ছিল? উত্তরটা হবে খুব সস্তা। প্রশ্নটা হতে পারে টাকায় কয় মণ চাল পেয়ে যেত? উত্তরটা হবে 8 মণ। প্রশ্নটা হতে পারে বাংলার এই অঞ্চল থেকে শায়েস্তা খান কাদেরকে বিতাড়িত করেছিলেন? উত্তরটা হবে জলদস্যুদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানলাম বাংলার এই অঞ্চলের 3 জন শাসক সম্পর্কে, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খাঁ, শায়েস্তা খান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি একক কাজ, খাতা কলম নাও। অবশ্যই এই কাজগুলির জন্য তোমরা 5 মিনিট সময় পাবে। ভিডিওটাকে এক্সটেন্ড করে কাজগুলি করবে। 1 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী বংশের সূচনা করেন কে? 2 নম্বর প্রশ্ন, বারোভূঁইয়াদের নেতা কে ছিল? 3 নম্বর প্রশ্ন, মোগলরা কাকে বাংলার সুবেদার নিযুক্ত করেন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই কাজগুলি শেষ করে তারপরে তোমরা স্ক্রিনশট দিয়ে আমাদের যে ইমো গ্রুপ রয়েছে সেই গ্রুপে অবশ্যই তোমরা দিবে। তারপর আমরা এগুলিকে মূল্যায়ন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণে হয়তোবা তোমরা কাজটা শেষ করেছো। চলো আমরা পরের অংশে চলে যাই। পরের অংশে এখন জানবো আমরা মধ্যযুগের সামাজিক অবস্থা সম্পর্কে। খেয়াল করুন, মধ্যযুগের যে সামাজিক অবস্থা, এই মধ্যযুগের সামাজিক অবস্থা ছিল
খুবই বা কমফোর্টেবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মধ্যযুগের বাংলায় তখন হিন্দু, মুসলমান এবং বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। অর্থাৎ মধ্যযুগের যে কয়টা সাফল্য ছিল তার মধ্যে একটা সাফল্য হলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করতেন। মধ্যযুগের যে শাসকরা ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খাঁ, তারপরে মুসা খাঁ, ঈসা খাঁ এবং মুসা খাঁ, মধ্যযুগের যে শাসক, এই শাসকদের অনুকূলে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয়েছিল। এই সময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প, অর্থাৎ মধ্যযুগে বাংলায় কুটির শিল্প গড়ে উঠেছিল। কুটির শিল্পের কারিগররা ছিল অত্যন্ত পারদর্শী। মধ্যযুগের পোশাক এবং খাদ্য অভ্যাস ছিল প্রাচীন যুগের মতোই। এক নজরে আমি আবার বলছি, মধ্যযুগে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করত। মধ্যযুগের যে শাসক, এই শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয়েছিল। মধ্যযুগের বাংলার যে শাসক, তাদের অনুকূল্যে বাংলায় ঐতিহ্যবাহী কুটির শিল্প গড়ে উঠেছিল এবং বাংলার যে কুটির শিল্পের কারিগররা অত্যন্ত পারদর্শী ছিল। যেই পারদর্শিতার কারণে মধ্যযুগে বা এই অঞ্চল থেকে তৈরি বিভিন্ন কুটির শিল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ত এবং মধ্যযুগের খাদ্য এবং পোশাক ছিল অনেকটা প্রাচীন যুগের মতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানলাম সামাজিক অবস্থা, এখন জানবো অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানবো আমরা মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা ছিল মূলত কৃষিভিত্তিক। আমি আবার বলছি, মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা ছিল মূলত কৃষিভিত্তিক। এই সময়ে সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল। অর্থাৎ মধ্যযুগের যে বাংলার কারিগররা ছিল অত্যন্ত দক্ষ। এই কারিগরদের সুদক্ষতার কারণে এই সময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেকটা প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা অত্যন্ত পারদর্শী ছিলেন। হাতির দাঁত দিয়ে তারা বিভিন্ন ধরনের কারুকার্য তৈরি করতেন শিল্পীরা। এবং মধ্যযুগে আমদানি থেকে রপ্তানি বাণিজ্য অনেক বেশি ছিল। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি করা হতো বাংলার এই অঞ্চলের চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। আমি আবার বলছি, আমাদের বাংলাদেশের বর্তমান যে চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দর অত্যন্ত সুপরিচিত ছিল। এটা একটা বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এই বন্দর দিয়েই চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড় রপ্তানি করা হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানলাম মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা এবং মধ্যযুগের সামাজিক অবস্থা। এ পর্যায়ে তোমাদের জন্য আরও একটি একক কাজ রয়েছে। এই একক কাজটা করে আমাদের গ্রুপে, একক কাজটা প্রশ্ন উত্তরগুলি লিখে আমাদের গ্রুপে তোমরা দিবে, আমরা মূল্যায়ন করব। একক কাজ, মধ্যযুগের অর্থনীতিতে কৃষির উপর নির্ভরশীল ছিল। মধ্যযুগের অর্থনীতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মধ্যযুগের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল ছিল। চট্টগ্রাম বন্দর দিয়ে কি কি রপ্তানি হতো? মধ্যযুগের পোশাক এবং খাদ্য অভ্যাস কেমন ছিল? 3টা প্রশ্নের জন্য 5 মিনিট সময় বরাদ্দ। 5 মিনিটের মধ্যে উত্তরগুলি লিখবে। উত্তরগুলি লিখে আমাদের গ্রুপে আনাস বিন মালেক ক্লাস 4 ইমো গ্রুপে অথবা ক্লাস 4 মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দিয়ে দেবে, তখন আমরা মূল্যায়ন করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে পাঠ সংযোগ। তোমরা তোমাদের বইয়ের 72 এবং 73 পৃষ্ঠা বের করো। 73 পৃষ্ঠা বের করে আজকের যে আলোচনা, সেই আলোচনাটা মিলিয়ে নাও। এখানে তোমাদের জন্য 10 মিনিট সময় থাকলো। তোমরা ভিডিওটাকে এক্সটেন্ড করে তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণে হয়তোবা তোমরা শেষ করেছো, তাই আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার পরের অংশে। চলো তাহলে এবার দেখে নেই মূল্যায়নের জন্য কয়েকটা প্রশ্ন রেখেছি আমি, উত্তরগুলি লেখার চেষ্টা করো। 14দশ শতাব্দীতে বাংলার সিংহাসন দখল করেন কে? 16 শতকে মোগল সম্রাট আকবরের সাথে কে যুদ্ধ করেছিলেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবার বলছি, 14দশ শতাব্দীতে কে বাংলার সিংহাসন দখল করেন? 16 শতকে মোগল সম্রাট আকবরের সাথে কে যুদ্ধ করেছিলেন? কার শাসনামলে সুশাসন ছিল? কোন যুগে এবং কার শাসনামলে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত? এবং কোন যুগে বাংলা ভাষা ও সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয়? প্রশ্নের উত্তরগুলি তোমরা লিখবে, লিখে আমাদের
ক্লাস 4 গ্রুপে, ক্লাস 4 ইমো গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে, তখন আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের আলোচনা থেকে অবশ্যই তোমরা প্রশ্নগুলির উত্তর খুঁজে পেয়েছো এবং লিখতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো এতক্ষণ আমাদের সাথে এবার তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে মধ্যযুগের 3 জন রাজার উল্লেখযোগ্য অর্জনগুলি লেখো। মধ্যযুগের 3 জন রাজার উল্লেখযোগ্য অর্জনগুলো লেখো। এই 3 জন রাজা অর্থাৎ শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খাঁ এবং শায়েস্তা খান, এই 3 জন রাজার উল্লেখযোগ্য অর্জনগুলি লিখে নিয়ে আসবে এবং যখন তোমাদের ক্লাস চালু হবে তখন বিষয়ভিত্তিক সাথে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।